টিউশনি করে রাতের বেলা হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। হঠাৎ পথের পাশে পড়ে থাকা একটা সবুজ রঙের ডায়েরির উপর নজর পড়ল। ভাবছিলাম তুলবো কিনা, এভাবে পড়ে থাকা কারোর জিনিস ধরা তো ঠিক না। তারপরেও কি মনে করে ডায়েরিটা তুলে নিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় একটি মেয়ের নাম লেখা। ভাবলাম একটু পড়েই দেখি না, পড়ার পার না হয় শেষে পাতায় যে ঠিকানাটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করা যাবে। পড়তে শুরু করলাম প্রথম পাতা থেকে। আজকে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের প্রথম রাতেই আমরা গ্রাম থেকে শহরে যাচ্ছি। গাড়ির পিছনের সিট দুটোতে আমি আর আমার স্বামী একসাথে বসে। বিয়ের আগে ওনার সাথে আমার একবারই দেখা হয়েছিল, যখন উনি আমাকে দেখতে এসেছিলেন। দুজনে গাড়িতে বসে আছি চুপচাপ। আমার ইচ্ছে হলো অনুভূতি দিয়েই শুরু করি বিবাহিত জীবন। তাই ঘুমের অভিনয় করে ওনার কাঁধে মাথা রাখলাম। উনিও কাছে এসে পাশাপাশি বসলেন। এই প্রথম কোনো পুরুষের কাঁধে মাথা রাখলাম। লজ্জায় ভয়ে আনন্দে প্রায় 2 ঘন্টা এভাবে ওনার কাঁধে শুয়েছিলাম। ওনার মাঝে তখন কি চলছিল কে জানে। আজকে সকালে উনি আমার মুখে পানি ছিটা দিয়ে জাগিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করলাম, এমনিই তো জাগাতে পারতেন, পানির ছেটা দেওয়া লাগে? উনি মার্কা মারা এক হাসি দিয়ে বললেন, এক গল্পে পড়েছিলাম প্রেমিক প্রেমিকাকে পানির ছিটা দিয়ে জাগাচ্ছে। ওনার সরলতা দেখে প্রচুর হাসি পাচ্ছিল। উনি লজ্জা পাবেন বলে হাসি চেপে রাখলাম। আজকে রান্নায় ভুলে যে লবণ বেশি দিয়ে ফেলেছি টেরই পাইনি। উনি খাওয়ার সময় তো কিছু বললেন না। পরে যখন আমি খেলাম তখন বুঝতে পারি। জিজ্ঞেস করলাম, লবণ বেশি হয়েছে বললেন না কেন? উনি মুচকি হেসে উত্তর দিলেন, প্রতিদিন তো আর একরকম হয় না, আজকে হয়তো ভুল হয়ে গেছে, তাই চুপচাপ খেয়ে নিয়েছি। আমি বললাম, আরে বাহ, আপনার মাথায় বুদ্ধিও আছে দেখছি। আজকে অসুস্থ লাগছে, কিন্তু এতগুলো কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন কিভাবে যে ধোবো? সহজ সরল মানুষটা কিভাবে যেন বুঝে গেল ব্যাপারটা। আস্তে আস্তে গিয়ে কাপড় সব ধুয়ে ফেলেছিলেন। বাথরুমে গিয়ে দেখি অর্ধেকের মতন ধুয়ে ফেলেছে। আজকে আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে এসেছেন। মা আর ছেলে মিলে গ্রাম্য ভাষায় কথা বলছে আর হাসাহাসি করছে। একটু আগে উনি নিজের হাতে মাকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছিল। কিছুক্ষণ পর মা আমার কাছে এসে আমাকে ডেকে বললেন, আমার পোলাটা সহজ সরল, ওরে একটু দেখা রাখো। জীবনে এরকম দিন আসবে কখনো ভাবিনি। কলিং বেল বাজতেই দরজা খুলে ওনার দিকে তাকাতেই ভয়ে আমার পুরো শরীর কাঁপতে থাকে। ওনার জামা ছেঁড়া, ডান হাতে অনেক বড় ব্যান্ডেজ। জিজ্ঞেস করলাম, কিভাবে হলো আপনার এই অবস্থা? উনি বললেন, আর বলো না, তোমাকে একটা উপহার দেওয়ার জন্য কিছু টাকা জমিয়েছিলাম। টাকাগুলো নিয়ে বের হয়েছি আর ছিনতাইকারী ধরলো। আমি টাকাগুলো দিতে চাইছিলাম না দেখে ডান হাতটায় ছুরি দিয়ে আঘাত করে টাকাগুলো নিয়ে নিয়েছে। আমি বললাম, আপনি এত বোকা কেন? ওরা টাকা চাইছিল, দিয়ে দিতেন, বাধা দিচ্ছিলেন কেন? যদি ছুরি দিয়ে অন্য কোথাও আঘাত করতো? রান্না করছিলাম, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে উনি পিছন থেকে এসে জড়িয়ে ধরলেন। বললাম, আরে করছেনটা কি? তরকারি পুড়ে যাবে, ছাড়ুন। উনি বললেন, ছাড়বো না, আগে বলো আমাকে ভালোবাসো। আমি বললাম, আমি আপনাকে ভালোবাসি, এবার তো ছাড়ুন। উনি আমাকে ছেড়ে দিলেন। ছাড়াবে বললাম, আপনিও না মাঝে মাঝে কি যে করেন, দেখছেন রান্না করছি, ঘামে পুরো শরীর ভিজে, আর আপনি কি না? উনি বললেন, আমি তো গল্পে পড়েছিলাম বউকে পিছন দিকে জড়িয়ে ধরলে তারা খুশি হয়। আমি খিলখিল করে হেসে বললাম, আরে আমার সিধা জামাইটা তো একটু চালাক হন, বুদ্ধিটা খাটান। মনে মনে অবশ্য ব্যাপারটা ভালোই লেগেছিল। আমি ডায়েরি লিখি দেখে উনিও কয়েকদিন ধরে ডায়েরি লেখা শুরু করেছেন। অনেক দিন চেষ্টা করছি ওনার ডায়েরিটা পড়ার জন্য, যে উনি কি লেখে, কিন্তু মানুষটা সহজ সরল হলে কি হবে? অফিসে যাওয়ার সময় ঠিকই ডায়েরিটা ড্রয়ারে দিয়ে তালা চাবি নিয়ে চলে যায়। অপেক্ষায় আছি কবে ওনার ডায়েরিটা পড়তে পারবো, পড়ে জানতে পারবো ওনার চোখে আমি কেমন। এতদিন এক ধ্যানে ডায়েরি পড়ছিলাম, হঠাৎ দুষ্টু বুদ্ধি মাথায় খেলা করলো। ডায়েরির শেষ পাতায় ঠিকানায় দেওয়া মোবাইল নাম্বারে কল দিলাম। একটা মেয়েলি কণ্ঠ, হ্যালো। বুঝলাম উনি এই ডায়েরিটার লেখিকা। আমি বললাম, আপনার হাজব্যান্ডকে একটু দেওয়া যাবে? জি, দিচ্ছি। এরপর ফোনে ওনার স্বামী বললেন,
কে বলছিলেন? পথের পাশে একটা ডায়েরি পেলাম, ঠিকানায় এই নম্বরটা ছিল। সত্যি বলছেন? ডায়েরিটা খুঁজে পেয়েছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন না, সারা দিন ডায়েরিটার জন্য আমার স্ত্রী কতটা মন খারাপ করেছিল। আপনি আপনার ঠিকানাটা বলুন, আমি আসছি নেওয়ার জন্য। ডায়েরিটা ফেরত দেব ঠিকই, কিন্তু আমার একটা চাওয়া আছে আপনার কাছে। অবশ্যই। আপনি কি চান বলুন? আপনার ডায়েরিটা। মানে? যদি আপনার নিজের ডায়েরিটা একদিনের জন্য আমাকে দেন, তাহলে আপনার স্ত্রীর ডায়েরিটা ফেরত দেব। আপনিও দেখছি আমার স্ত্রীর মতোই অদ্ভুত মানুষ। ঠিক আছে, কখন কোথায় আসতে হবে আমাকে? আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। কাল সকাল 10টায় দেখা হবে। ফোনে কথা শেষ করে বাকি ডায়েরিটা যেই পড়া শুরু করব, অমনি দেখি আম্মু দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলেন, ফোনে কাকে কি ঠিকানা দিবি বললি? আর তোর হাতে সবুজ রঙের এটা কি? এটা হচ্ছে একটা মেয়ের ডায়েরি। আম্মু কিছু বলতে যাচ্ছিল, আমি বাধা দিয়ে বললাম, দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটা শেষ করতে দাও। এই ডায়েরিটা পথের পাশে পেয়েছি, তাই কল করে ঠিকানা দিচ্ছিলাম ফেরত নেওয়ার জন্য। মাথায় একটা সুন্দর বুদ্ধি আসলো। এক বিশেষ লোভে আম্মুকে বললাম, আম্মু তুমি বসো, আমি ডায়েরিটা পড়ি, তুমি শোনো। আরে না, আমার ডায়েরি শোনার মতন সময় নেই। আম্মুকে টান দিয়ে বিছানায় বসিয়ে বললাম, শুনেই দেখো না, বেশি সময় লাগবে না। এরপর সবুজ ডায়েরিটার বাকি অংশ পড়তে শুরু করলাম। আজকে আমি আগে উঠে যাই, দেখি উনি ঘুমাচ্ছেন। ভাবলাম আজকে মজা দেখাবো। এক জগ পানি ওনার গায়ে ঢেলে দিলাম। উনি ঘুম থেকে জেগে থতমত খেয়ে বললেন, আরে আরে, করলেনটা কি? আমি হাসতে হাসতে দৌড় দিলাম অন্য ঘরে। আর তখনই সোফার পায়ার সাথে উষ্টা খেয়ে ধপাস করে পড়ে গেলাম ফ্লোরে। উনি তাড়াতাড়ি দৌড়ে এসে আমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন আর বললেন, দেখলেন তো জামাইয়ের গায়ে পানি ঢালার শাস্তি? আজকে মার্কেটে গিয়ে ওনার জন্য একটা অফিসের ব্যাগ পছন্দ করেছিলাম। বিয়ের পর থেকে দেখে আসছি উনি অফিসে পুরনো একটা ব্যাগ নিয়ে যায়। আর তাই আজকে ওনাকে ব্যাগটা দেখালাম, জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে কিনা। উনি কিছুক্ষণ ব্যাগটা দেখে বললেন, আরে না, এতটাও ভালো না, পরে ভালো দেখে একটা নেওয়া যাবে। কিন্তু আমি ঠিকই বুঝেছিলাম, আজকে যদি উনি এই ব্যাগটা কিনতেন তাহলে মাসের শেষে খরচের টাকায় টান পড়তো। বাসায় ফেরার পথে খুব খারাপ লাগছিল। ঠিক করলাম আগামী 2 মাসের মধ্যেই সংসারের কিছু কিছু টাকা বাঁচিয়ে এই ব্যাগটা আমি উপহার দেব ওনাকে। হঠাৎ করে ওনার ইচ্ছে হলো আমাকে রান্না করে খাওয়াবে। তাই বললেন, আজ আমার ছুটি। দুপুরে ওনার রান্না করা খাবার খেয়ে জিজ্ঞেস করলাম, এত ভালো রান্না কোথা থেকে শিখেছেন? আরে না, তেমন কই পারি, তবে মায়ের রান্না দেখে টুকটাক শিখেছিলাম। একটু পর উনি খেতে বসলেন। এক লোকমা মুখে দিয়েই অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, মিথ্যা বললেন কেন? এই খাবার তো মুখেই দেওয়া যাচ্ছে না। আমি মুচকি হেসে বললাম, আরে বুঝলেন না, মাঝে মাঝে মিথ্যা প্রশংসা করেও আনন্দ আছে। আমার থেকে শিখে আমাকেই জ্ঞান দেওয়া হচ্ছে। আসলে আপনি নিজে খাওয়ার পর কি করেন সেটা দেখার জন্যই কিছু বলিনি। আজ উনি অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পরই একটা উপহার আসে বাসায়, কিছু ফুল আর একটা চিরকুট। চিরকুট খুলে বুঝলাম উপহারটা আমার স্বামীর উদ্দেশ্যেই এসেছে। চিরকুটের শেষে লেখা ছিল, জানেমান, তোমার জন্য। উনি অফিস থেকে ফেরার পর উপহারগুলো দেখালাম। উনি বেশ ঘাবড়ে গেলেন, বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে টেনশন নিয়েন না, আমাদের মাঝে ঝগড়া লাগানোর জন্য কেউ এমনটা করছে। মানে? যে পাঠিয়েছে সে ভালো করেই জানে আপনি তখন অফিসে ছিলেন, তাই আপনার জন্য এগুলো পাঠিয়ে আমার মনে সন্দেহ সৃষ্টি করতে চেয়েছিল। কাপড় ধুচ্ছিলাম আর উনি পিছন থেকে এসে বালতি ভর্তি পানি মাথার ওপর ঢেলে দিলেন। জিজ্ঞেস করলাম, এটা কিরকম বিটলেমি করলেন কেন? মনে নেই সেদিন আমার ওপর পানি ফেলেছিলে? আজকে সেটার প্রতিশোধ নিলাম। অপেক্ষা করেন, আমি এর থেকেও ভালো প্রতিশোধ নিয়ে দেখাবো। আজকে উনি আমার সাথে জান্নাতের কথা আলোচনা করছিলেন। আমি বলে উঠলাম, আমরা তো জান্নাতের স্বামী স্ত্রী অনন্তকালের জন্য একসাথে থাকতে পারবো। অবশ্যই। আজকে উনি আমার চুলে তেল দিয়ে দিচ্ছেন। আমি বললাম, আশেপাশের মানুষ যদি জানতে পারে আপনি স্ত্রীর চুলে তেল দিচ্ছেন, তাহলে তো আপনাকে সবাই বউ পাগলা বলে ডাকবে। অফিসের সবাই আমাকে বউ পাগলা নামেই ডাকে। এটা জানলে আর তেমন কিছু হবে না। আজকে গোসলের জন্য উনি বাথরুমে ঢুকেছিলেন। সাবান মুখে যেই ঝর্ণা ছাড়লেন, অমনি বাসার পানি পাইপের লাইনটা বন্ধ করে দিলাম। উনি ভিতর থেকে বলে উঠলেন, কি ব্যাপার, পানি আসছে না কেন?
আমি পানির লাইন বন্ধ করে দিয়েছি। ওই দিন বলেছিলাম না, প্রতিশোধ কয় প্রকার ও কি কি বুঝিয়েই ছাড়বো। এখন সাবান মাখার শরীর নিয়ে বাথরুমে বসে বসে মশা মারেন। আজকে আমরা ওনার গ্রামের বাড়িতে এসেছি। শাশুড়ি আম্মা আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। আমরা এসেছি শুনে আশেপাশের বয়স্ক মহিলারা আমাকে দেখতে চলে এসছেন। কেউ আমার গাল ধরে দেখছে, কেউ আমার নাক পর্যবেক্ষণ করছে। আমার কাছে ব্যাপারটা ভালোই লাগছে। শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষগুলো একটু বেশি আন্তরিক। আজকে ওনার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা উঠেছে, অফিস যেতে পারেননি, সারা দিন বাসায় ছিলেন। মানুষটা ব্যথায় চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে। অনেক দিন রৌদ্রের পর আজ বৃষ্টি হচ্ছে। ওনাকে টানতে টানতে নিয়ে গেলাম ছাদে। ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজলাম। বাসায় এসে ফ্রিজ থেকে দুটো আইসক্রিম বের করে ওনাকে একটা সাধলাম। উনি আমার আইসক্রিম খাওয়া দেখে বললেন, এরকম আজব স্বভাবের মানুষ তোমাকেই প্রথম দেখলাম, যে কিনা বৃষ্টিতে ভিজে এরকম ভেজা শরীরে আইসক্রিম খাচ্ছে। ডায়েরিটা পড়া শেষ করে আম্মুর দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলাম, কিছু বুঝেছো? বুঝেছি। তোমার ছেলের জন্য এরকম একটা মেয়ে এনে দিতে পারবে? আগে এই ছেলের মতন সৎ হওয়ার চেষ্টা কর, দেখবি এইরকম মেয়ে সৃষ্টিকর্তা তোকে মিলিয়েই দেবে। সকাল 10টায় লোকটার সাথে দেখা করলাম। লোকটাকে দেখেও হাবাগোবা লাগে, তবে চেহারায় একটা সৎ সৎ ভাব আছে। উনি আমাকে দেখে জড়িয়ে ধরলেন, অনেক সময় লাগিয়ে শুক্রিয়া জানালেন। কিছুক্ষণ কথা বলার পর ওনার ডায়েরিটা নিয়ে এই ডায়েরিটা দিয়ে দিলাম। বাসায় ফিরে এসে শপিং ব্যাগ থেকে হাবাগোবা লোকটার ডায়েরিটা বের করলাম। আরে বাহ, বউয়ের ডায়েরির সাথে তাল মিলিয়ে উনিও সবুজ রঙের ডায়েরি কিনেছেন। ডায়েরিটা খুলছি আর ভাবছি, আসলেই কি লোকটা হাবাগোবা, নাকি ভিতরে বুদ্ধির বাসা? পড়া শুরু করলাম ডায়েরির প্রথম পাতা থেকে। সেদিন বিয়ের রাতে যখন সে আমার কাঁধে মাথা রেখে শহরে চলে আসছিল, তখন নিজেকে প্রেমিক প্রেমিক লাগছিল। ভার্সিটির জীবনে বাসের মধ্যে কোনো মেয়েকে কোনো ছেলের কাঁধে মাথা রাখতে দেখলে খুব হিংসে হতো, ইচ্ছে হতো একটা প্রেম করতে। কিন্তু নিজের কাঁধটাকে বিয়ের আগে পর্যন্ত আমি পবিত্র রাখতে পেরেছি। আজকের এই দিনে কাঁধ তার মাথায় স্পর্শ পাওয়া মনের মাঝে এক ধরনের ভালো লাগার প্রশান্তি বয়ে যাচ্ছিল। আমার একটা মারাত্মক মানসিক সমস্যা আছে, তা হলো সন্দেহ রোগ। আমার চোখে সূক্ষ্ম সূক্ষ্ম সব বিষয় ধরা পড়ে, আর অযথাই এসব বিষয়ে মনের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। বিয়ের পর থেকে তার ছোট ছোট সব কাজ আমার মনে সন্দেহ তৈরি করত। আমি বুঝতাম এটা আমার মানসিক সমস্যা, কিন্তু এখন যত দিন যাচ্ছে ওর ভালোবাসা আর আবেগ আমার সন্দেহ করার প্রবণতা তত কমে আসছে। এখন আর আগের মতন মনের মাঝে সন্দেহ জাগে না। মেয়েটা একটু বেশি উদার। বিয়ের পর থেকে ওকে জামা কাপড় তেমন কিছুই কিনে দিতে পারিনি। ওই দিন সাহায্যের জন্য এক মেয়ে আসলো, আর ওই মেয়ের কষ্টের কথা শুনে সে নিজের একটা জামা দিয়ে দিল। রাতে খেতে বসে জিজ্ঞেস করলাম, আমার তো অফিস থেকে ফিরতে প্রায় দেরি হয়, তুমি তো আগেই খেয়ে নিতে পারো, শুধু শুধু একসাথে খাওয়ার জন্য কেন অপেক্ষা করো? কে বলেছে আমি আপনার জন্য অপেক্ষা করি? আপনি আসার আগেই আমি এক তরকারি দিয়ে খেয়ে নিই, পরে আপনি আসলে শুধু ডাল দিয়ে খাই। সব সময় সব প্রশ্নের উত্তর জানা থাকে, তাই না তোমার? যেমনভাবে আপনার সব উত্তরের প্রশ্ন জানা থাকে। বই পড়ছিলাম, সে পাশ থেকে বলে উঠল, আকাশের মেঘ ধরবেন? আকাশের মেঘ আবার কিভাবে ধরে? গ্রামের একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের মেঘ ধরা যায়। বাহ, ডায়েরি লিখে লিখে ভালোই সাহিত্যিক হয়ে উঠেছেন। বই লিখে ফেলো একটা। লিখবো তো, ভ্রমণ কাহিনী। তা ভ্রমণের ইচ্ছেটা কবে শুনি? আপনার ছুটি হলেই না হয় যাব। দেখি দরখাস্ত করে আগামী মাসে ছুটি পাওয়া যায় কিনা। আজকে কিছু আত্মীয় বেড়াতে এসেছিল। ছোট্ট একটা ভুলের জন্য এক আত্মীয় ওকে খুব বকা দিচ্ছিল। মনে করেছিলাম মেহমান চলে যাওয়ার পর আমার কাছে এসে কেঁদে কেঁদে বিচার দেবে। আশ্চর্য হলাম যখন দেখলাম এই বিষয়ে সে কোনো কথাই বলছে না। নিজে থেকেই বললাম, আজকে তোমাকে অনেক কথা শুনতে হলো। আরে, আপনি আবার এই বিষয়ে কথা তুলছেন কেন? ওনারা তো রোজ রোজ আসেন না বাসায়। আজ বেড়াতে এসে একটু কথা শুনেছি, আর কি। এই একদিনের জন্যই আপনার কাছে লালিশতি? বিষয়টা কেমন না? বাহ, তোমার দেখছি ভালোই ধৈর্য আছে। ধৈর্য না কচু, কেউ আমাকে কথা শোনাতে আসলে ঠাস করে মুখের ওপর কিছু বলে দিই। আজকে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিলাম। সে প্রতিদিন রাতে একটা করে খাবারের সাথে চিঠি পাঠাতো। চিঠির কথাগুলো নাই বা লিখলাম,
10 দিন শেষে চিঠিটার সঙ্গে নিয়ে বাড়িতে এসে ওকে জিজ্ঞেস করলাম, লেখাগুলো মোবাইলে মেসেজ করাও তো যেত, চিঠি পাঠালেন কেন যে? গল্প কি শুধু আপনিই পড়তেন, আমি পড়ি না? আগের দিনে স্বামী স্ত্রীরা একে অপরকে এভাবেই চিঠি লিখত, চিঠিগুলো যত্ন করে রেখে দেয়। আমিও কোথাও চলে গেলে এগুলো পড়ে পড়ে সান্ত্বনা পাবেন। ওই দিন আমি যখন মাইগ্রেনের ব্যথায় বিছানায় পড়েছিলাম, সে মাঝরাতে আমার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার দরবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমার কাছে ওর ছোটোখাটো বিষয়গুলো অনেক ভালো লাগে। কাপড় চোপড় ময়লা করে রাখলে হালকা বকা দেয়, আর যখন বিস্কুট খেয়ে ভুলে কৌটোটা মুখ খুলে আসি, তখন সে আমার সামনে এসে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে কৌটোটার মুখ লাগাতে থাকে। ওই দিন আবিষ্কার করলাম সে সুরেলা কণ্ঠে সঙ্গীত গাইছে। জিজ্ঞেস করলাম, তুমি এত সুন্দর গাইতে পারো, আমাকে বলনি কেন? আপনি নিজে জিজ্ঞাসা করেননি, তাই বলিনি। এখন থেকে প্রতি রাতে একটা করে গান শোনাতে হবে আমাকে, মাসে 1000 টাকা দিতে হবে। 30 দিন শোনাবে, মাত্র 1000 টাকা নিলে কি হবে, একটু বাড়িয়ে নাও। না, আপনাকে স্বামী হিসাবে কিছু ডিসকাউন্ট দিলাম। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, সে আমার জন্য নাস্তা বানাচ্ছিল। হঠাৎ কি যেন হলো, আর সে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে তুলে বিছানায় নিয়ে আসলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। ভোরের পর থেকে মাথাটা ঘুরছে, নাস্তা বানাতে গিয়ে হঠাৎ করে পুরো শরীর অবশ হয়ে পড়ে গেলাম। ভোরের পর থেকে মাথা ঘুরানি নিয়ে বসেছিলে কেন? নাস্তার কথা না ভেবে আজ তো ঘুমিয়ে যেতে পারতে। একদিন বাইরে থেকে নাস্তা খেয়ে অফিস গেলে কি এমন হতো? আজ সন্ধ্যায় ওর সাথে বসে চা খাচ্ছিলাম, ওর মুখের দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে উঠলাম, এই যে মাসের পর মাস চলে যাচ্ছে, আমি তো তোমাকে কোনো তেমন উপহার দিতেই পারলাম না, আর তুমিও তো নিজে থেকে কিছুই চাও না। আপনি দেন না দেখে আমিও চাই না মানে? আসলে যেসব স্বামীরা তাদের স্ত্রীদের বেশি বেশি উপহার দেয়, সেসব স্বামীদের কাছ থেকে স্ত্রীর আশা আকাঙ্ক্ষা বেশি হয়। আপনি দেন না, তাই আমার চাহিদাও নেই। কথাটা কেমন জানি আমার মনে আঘাত করলো। সে হেসে হেসে বলল, আরে আপনি দেখছি কথাটা সিরিয়াসভাবে নিয়ে নিয়েছেন। আমি তো মজা করেই বললাম। আসলে দেখেন, আপনার বেতন তো এখন কম, তাই বেশি কিছু চাই না। আস্তে আস্তে যখন আপনার বেতন বাড়বে, তখন না হয় আমার জমানো চাহিদাগুলো আপনাকে জানাবো। বারান্দায় এসে দেখি সে নীরবে কাঁদছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কাঁদছেন কেন? মায়ের জন্য। তাই বলে এভাবে কাঁদতে হবে? আমরা তোমাদের বাড়ি যাচ্ছি, তখন তো মায়ের সাথে দেখা হবেই। আরে আমি সেজন্য কাঁদছি না, নিজের ভুলের জন্য কান্না আসছে। এখন যখন নিজের সংসারে কাজকর্ম করছি, মায়ের কষ্টগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছে। বিয়ের আগে মাকে আমাদের কত নিয়ে চিন্তা করতেন, পরিবারটাকে আঁকলে রাখার জন্য কত কী করতেন, কিন্তু তখন কিছুই খেয়াল করতাম না। হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতাম। একটু 19-20 হলেই মাকে কথা শুনিয়ে দিতাম। এখন খুব খারাপ লাগে সেগুলো ভেবে। ইচ্ছে হয় দিনগুলো ফিরে পেতে। মাকে কাজে সাহায্য করতে মন চায়, মায়ের সাথে থেকে ওনার টেনশনগুলো ভাগাভাগি করে নিতে ইচ্ছে হয়। অফিস থেকে বাসায় এসে ফেসবুক চালাচ্ছিলাম। সে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। বলল, কি করেন এত ফেসবুকে? সারাদিন কোন মেয়ের সাথে চ্যাটিং করেন? আপনি চাইলে আমিও কোনো ছেলেকে ফাঁসিয়ে চ্যাটিং করা শুরু করে দিই। তুমি চাইলেই অনেক ছেলে তোমাকে ফাঁসিয়ে চ্যাটিং করতে পারবে, কিন্তু ফেসবুকে আমাকে কোন মেয়ে পাত্তা দেবে শুনি? কথা বলতে পারি না ঠিক মতন, আবার মেয়ে। বুঝি বুঝি, সবই বুঝি। আপনার মতন এরকম হাবাগোবা সেজে থাকা লোকগুলোই বেশি মেয়ে ভালো পারে। সারাদিনের সংসারের কাজ শেষে ক্লান্ত শরীরে এসে পাশে এসে শুয়ে পড়ল। ওর পরিশ্রম মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বিয়ের আগে তো ইচ্ছে মতো চলতে পারতে, বিয়ের পর এখন তোমাকে ধৈর্য ধরে সংসার করতে হচ্ছে। ধৈর্য কি সবসময় থাকে নাকি? যখন মনের মাঝে অস্থিরতা লাগে, তখন প্রিয় মানুষগুলোর থেকে মোটিভেট হই। খুব সকালে আজ সমুদ্রের পাড়ে বেড়াতে এসেছি। এই সময়টায় মানুষ খুব কম থাকে। দুজনে হাত ধরে হাঁটছিলাম। সে বলল, আপনি এত বেরসিক কেন? দেখছেন আশেপাশে কেউ নেই। কোথায় আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবেন, আমার গায়ে পানি ছিটিয়ে দেবেন তা না, গম্ভীর হয়ে হাঁটছেন। আমি ঠাস করে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলাম। করলেনটা কি? আমি বললাম আর আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন? বুদ্ধিশুদ্ধি কবে হবে আপনার? ডায়েরিটা পড়া অবস্থায় আম্মু ডাক দিল দুপুরের খাওয়ার জন্য। খেতে বসেছি আর বড় বোন বলে উঠল,
তুই নাকি ডায়েরিওয়ালা লোকটার প্রেমে পড়েছিস? কি বলো এসব? আমাদের কি তোমার ওই রকম ছেলে মনে হয় নাকি? শোন, ছেলেদের উচিত সমাজের সৎ মানুষগুলোর আদর্শে প্রেমে পড়া, সেই আদর্শ নিজের জীবনের বাস্তবায়ন করা। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। নিজে তো ঠিক মতন চলো না, আবার আমাকে আসছো জ্ঞান দিতে। খাবার শেষে রুমে এসে ডায়েরিটা হাতে নিয়ে বাকিটুকু পড়ার জন্য পড়তে লাগলাম। তখনই মাথায় আর একটা অদ্ভুত বুদ্ধি এসে হাজির হলো। নিজেকে নিজে বাহবা দিয়ে মনে মনে বলে উঠলাম, এত বুদ্ধি আসে কিভাবে মাথায়? চট করে ফোনটা হাতে নিয়ে কল করলাম বুদ্ধিমান হাবাগোবা মানুষটাকে। আমার ডায়েরিটা কি এখন ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনার কাছে আমার একটা আবদার আছে, যদি ইচ্ছে হয় রাখবেন, আর না হলে না করে দিয়েন। জি বলুন। তবে তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার স্ত্রীর ডায়েরিটা এভাবে না বলে পড়ার জন্য, আর এক প্রকার ব্ল্যাকমেল করে আপনার ডায়েরিটা পড়ার জন্য। না, কোনো সমস্যা নেই, শুধু কথাগুলো গোপন রাখলেই চলবে। এখন আবদারটা কি বলুন? আমি টুকিটাক লেখালেখি করি, তাই চাইছিলাম আপনাদের দুজনের ডায়েরিটা মিলিয়ে একটা বই লিখতে, যদি আপনি অনুমতি দেন। আসলে এটা তো সম্ভব না, তারপরেও ডায়েরি দুটো যেহেতু দুজনের, তাই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আপনাকে জানাতে পারি। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। ফোনে কথা বলার শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ডায়েরিটায় পড়ায় মনোযোগ দিলাম। সোফায় বসে আছি, সে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানোটা একটু কেমন যেন লাগছিল। বললাম, কিছু বলবে নাকি এভাবেই তাকিয়ে থাকবে তুমি? আমার কথা শেষ হতে না হতেই সে বলে উঠল, আমি কিন্তু জানতাম আগে আপনি আমার অনেক কাজে সন্দেহ করতেন, কিন্তু কিছু বলতেন না যে। আপনি তো তখন সন্দেহ মনে মনেই করতেন, মুখে কিছু বলতেন না। যদি মুখে কিছু বলতেন তখন দেখতেন কি করতাম। কি করতেন শুনি? আপনাকে ছেড়ে চলে যেতাম। কি বলো এসব? ঠিক বলেছি, তখন আমি সংসারে নতুন এসছিলাম। আপনিও আমার কাছে সম্পূর্ণ নতুন মানুষ ছিলেন। আর এখনের তুলনায় ওই সময় আমার রাগও বেশি ছিল। তবে আপনার একটা বিষয় তখন খুব ভালো লাগতো। কি বিষয়? সব কিছুই আপনাকে বলে দিতে হবে নাকি? আমি বলবো না। বলো না প্লিজ। মাঝে মাঝে আপনার এই রকম মেয়েদের মতন বায়না ধরাটা খুব ভালো লাগে। আসলে তখন প্রথম অবস্থায় আমার তো অনেক ভুল হতো, কিন্তু আপনি তেমন কিছু বলতেন না, সহ্য করতেন। আমাকে তখন সময় দিয়েছিলেন যাতে আমি আস্তে আস্তে সংসারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। আজকে আমার এক বন্ধুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই। বন্ধুর বাসার সামনে সে কলিং বেলে হাত দেব, তখনই ভিতর থেকে বন্ধু তার স্ত্রীর কর্তৃক শাসনের আওয়াজ শুনতে পেলাম। আমার স্ত্রী মুচকি হেসে আমাকে জিজ্ঞেস করলো, এই যে আমি আপনার ওপর ঘরে কর্তৃত্ব চালাই, আপনার বিষয়টা খারাপ লাগে না? মনে মনে আবার আমাকে দজ্জাল বউ বলেন না তো? বলি তো, বলেও লাভ নেই, আপনাকে নিয়েই আমাকে থাকতে হবে। সেটাই, অফিসে বসের অধীনে কাজ করতে হয়, আর বাসাতে তোমার অধীনে থাকতে হয়। হেই, আপনি আমার মতন কথায় উত্তর দেওয়া শুরু করেছেন কবে থেকে? এতদিন থাকছি তোমার সাথে, একটু না শিখলে সমস্যা কি? বাহ, বোকা জামাইয়ের বুদ্ধি বাড়ছে দিন দিন। বাসায় ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি পড়া শুরু করলো, তাই দৌড়িয়ে বাসায় এসে ঢুকলাম। সে হয়তো জানালা দিয়ে আমার দৌড় করে আসা দেখছিল। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে যেই বিছানায় বসলাম, সে বলে উঠল, চলেন আমি আর আপনি দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা? যেমন ভাব ধরছেন যেন কিছুই বোঝেন না। কিন্তু এখানে তো এরকম কোনো জায়গা নেই। কে বলেছে নেই? আমাদের ছাদটা কি কম ধরো? তাছাড়া আমাদের বিল্ডিংটা অনেক উঁচু, আর ভোরের আগে চারিদিকে কোনো মানুষ থাকে না। কিন্তু অফিস তো আছে, নির্দিষ্ট টাইমে সকালে উঠতে হয়। খালি বাহানা। আমরা তো ছুটির দিনে প্রতিযোগিতা করব। যে জিতবে তার জন্য থাকবে পুরস্কার। কি পুরস্কার? সে তখন বলবো। আজ বৃহস্পতিবার দুপুরে খেতে বসে জিজ্ঞেস করলাম, ওই বুড়ো মহিলাটার খবর কি? কোন বুড়ো মহিলা? ওই যে প্রতি বৃহস্পতিবার এক বুড়ো মহিলা তোমার কাছে আসতো, তুমি তাকে দুপুরে খাইয়ে কিছু টাকা দিয়ে দিতে। ওই মহিলার ছেলের বিয়ের কয়েক মাস পরেই ছেলে ওনাকে বের করে দিয়েছিল। বলেছিল যদি থাকতে হয় মাসে মাসে ভাড়া দিতে হবে। শেষ মেশ ছেলের সাথে থাকার জন্য মহিলাটা রাজি হয়ে যায়। পুরো মাস ভিক্ষে করে টাকা জমিয়ে ছেলেকে ভাড়া দিত, কিন্তু 2 মাস ধরে উনি আসছেন না। কোনো বিপদ আপদ হলো না তো? কিভাবে যে ছেলেগুলো মায়ের সাথে এরকম করে। 1 মাস হলো পা ভেঙে বিছানায় শুয়ে আছি। অফিস থেকে ছুটি পেয়ে আমি তো আরামেই শুয়ে আছি ঠিকই, কিন্তু স্ত্রীর কাজ এখন দ্বিগুণ বেড়ে গেছে।
সংসারের কাজের পাশাপাশি আমাকেও সারাদিন সেবা যত্ন করতে হয়। অনেক সময় কাজ করতে করতে বিরক্ত হয়ে আমাকে দুটো কথা শুনিয়ে দেয়। আমি আর তর্কে যাই না। এভাবে সারাদিন ফ্রি ফ্রি সেবা পেয়ে দুটো কথা শুয়ে নিতে সমস্যা হয় না। মেজাজটা আবার ঠান্ডা হলে সে নিজে থেকেই ক্ষমা চেয়ে নেয়। আমিও প্রথমে একটু রাগের ভান ধরে পরে হাসি মুখে ক্ষমা করে দিই। দুপুরে খেতে বসেছি। মাছের টুকরোটা প্লেটে নিয়ে মুখে দিতেই কেমন জানি লাগলো। জিজ্ঞেস করলাম, মাছটা এরকম কেন? কিরকম লাগছে? একটু গন্ধ গন্ধ করছে। কিন্তু মাছটা তো সকালে আপনিই এনেছেন, গন্ধ কেন লাগবে? সেটাই ভাবছি, কেন এরকম খেতে লাগছে। আরে আমার হাবলা জামাই, এটা আপনার সকালে আনা পচা মাছ, কিন্তু তখন বললেন না যে। আর পচা হলে রাঁধলেন কেন? আর কত বলবো আপনাকে, এর আগে আপনি অনেকবার এই একই ভুল করেছেন। আপনাকে প্রতিবারই বলি মাছটা একটু দেখে আনেন, কিন্তু কি করার, আপনার কথা কান দিয়েই যায় না। যদি এখন পচা মাছটা খেয়ে একটু ঠিক মতন বাজার করেন, এই আর কি। আপনি সত্যি করে বলুন তো, বিয়ের আগে বাজার টাজার কি করতেন? করতাম তো, কিন্তু কিভাবে যে মাছগুলো বাসায় এসে পৌঁছে যায়, দোকানে থাকতে তো ঠিকই ভালো দেখি। অনেক সময় তার ডায়েরিটা পড়ার সুযোগ হয়েছে, কিন্তু ইচ্ছে করেই পড়িনি। অনেক সময় গোপনে সেও আমার ডায়েরি পড়ার বৃথা চেষ্টা চালিয়েছিল, এখনও চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনে হয় না আমার কারণে সফল হয়ে উঠবে। আমার মতে স্বামী স্ত্রীর পরস্পরের ডায়েরি পড়া উচিত নয়। এতে করে নিজেদের মাঝে দুর্বলতা আর গোপন কথাগুলো জানাজানি হয়ে যায়, যা পরবর্তীতে সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার উৎসবে সে কিছুই নেয়নি। আমি এবার যে বোনাস পেয়েছিলাম সেখান থেকে মায়ের জন্য একটা জামা কিনেছিলাম, আর কিছু টাকা ওর জামা কেনার জন্য রেখে দিই, আর বাকি টাকা খরচের জন্য। সে সুন্দর করে জমানো টাকা দিয়ে আমার জন্য পাঞ্জাবি কিনে এনেছে। জিজ্ঞেস করলাম, এরকমটা কেন করলে? টাকাগুলো তো তোমাকে দিয়েছিলাম রাখার জন্য। আমি টাকাগুলো মেরে দিয়েছি, আপনার কোনো সমস্যা? খরচের টাকাগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে তার জন্য জামা কিনতে চেয়েছিলাম। সে রাগ দেখিয়ে বলল, আপনার টাকা আছে, আপনি কিনতে পারেন, কিন্তু তখন আমাকে পাবেন না। আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাতের খাবার শেষে বিছানায় শুয়েছিলাম। সে পাশে বসে বলল, আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? কি? আপনি দিন দিন রোম্যান্টিক হয়ে উঠছেন। কি দেখে মনে হয় তোমার? এই যে আজ আমাদের বিবাহ বছরে 1 বছর পূর্ণ হলো, আর আপনি 1 কেজি মাংস কিনে এনে আমাকে সারপ্রাইজ দিলেন। তবে আপনি আর একটু বেশি রোম্যান্টিক হতে পারতেন, যদি আপনার গল্পের নায়কের মতন হাঁটু কেড়ে বসে 1 কেজি মাংস হাতে নিয়ে প্রপোজ করতেন। না, আসলে ভেবেছিলাম আজকের বিশেষ দিনে অপ্রয়োজনীয় জিনিস না কিনে কিছু ভালো মন্দ খাওয়া যাক। পাশের প্রতিবেশীর ছোট মেয়েটার আজ ব্রেকআপ হয়েছে, তাই কেঁদে কেঁদে বাড়ি মাথায় তুলছে। ফোনেই কথা বলে প্রেম হয়েছে, আবার ফোনেই ব্রেকআপ হয়েছে। আমার স্ত্রী পাশের বাসা থেকে এসে রেগে গিয়ে বলল, আচ্ছা, এখনকার ছেলে মেয়েদের ফোনে কথা বললে কিভাবে প্রেম হয়ে যায়? তোমার বয়স তো তাদের কাতারেই পড়ে। আরে আমি তাদের মতো না, আমাকে এত সহজে কাবু করা যায় না। বিয়ের আগে আমাকে এক ছেলে ফোন করে জ্বালাতো, বলতো আমার জন্য এটা করবে সেটা করবে, মানে একরকম এরকম অবস্থা, যেন আমি বললে সে স্পিড খেয়ে আকাশের চাঁদও এনে দিতে যাবে। যাক বাবা, তুমি ওই ছেলের খপ্পরে পড়নি, না হলে তো তোমাকে পেতাম না। বিয়ের আগে প্রেম করাটা এখন অনেকের ফ্যাশনে পরিণত হয়ে গেছে। তাদের এমন ভাবসাব যেন প্রেম না করলে তাদের জীবনটাই বৃথা। থাক, বেশি কিছু বলো না, দেওয়ালেরও কান আছে। কোনো প্রেমিক প্রেমিকা তোমার কথা শুনতে পেলে তোমার ওপর আক্রমণ করে বসবে। আজকে আমাদের মাঝে একটা বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া হয়েছে। রাতে যখন আবার ঝগড়া মিটমাট হয়ে আছে, আমরা মিলে যাই, তখন সে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাদের মধ্যে যে ছোটোখাটো ঝগড়া হয় সেগুলো কি আপনি ডায়েরিতে লেখেন? না, শুধুমাত্র ভালো স্মৃতিগুলো লিখি। এতে করে আমি যখন মাঝে মাঝে নিজের ডায়েরিটা পড়ি, তখন মনের মাঝে ভালো অনুভূতিগুলোই খুঁজে পাই। রান্নাঘর থেকে ওর হাসির শব্দ শুনে ছুটে গেলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে? একা একা হাসছো কেন? আর বলিয়েন না, যেদিন আমার বড় বোনের বিয়ে হয়েছিল সেদিন রাতে দুলাভাই আর বোন আমাদের বাসাতেই ছিল। ওনাদের মজা দেখানোর জন্য আমি আর ছোটা ভাই মিলে দুষ্টু বুদ্ধি করি। লাঠির মাথায় কাল্পনিক ভূতের আকৃতির একটা হাঁড়ি বাঁধি, তারপর মাঝরাতে ছাদে উঠে মোবাইলে কিছু একটা ভয়ঙ্কর আওয়াজ ছেড়ে দিই। এরপর মোবাইলটাকে হাঁড়ির ভিতরে টেপ দিয়ে আটকিয়ে তাদের রুমের জানালার বাইরের সামনে নাড়াতে থাকি। তারা ভয়ে চিৎকার করতে করতে দরজা খুলে দিল এক দৌড়। হঠাৎ কথাগুলো মনে পড়ছে, তাই একটু হেসে উঠলাম।
তোমার মাথায় যে এরকম আজিব আজিব বুদ্ধি কোথা থেকে আসে কে জানে। আজকে তার প্রেগনেন্সির 7 মাস হতে চললো। কথা বলতে বলতে তার পেটে হাত দিয়ে বললাম, আমাদের মেয়ে বাবু হবে না, আমাদের ছেলে বাবু হবে। মেয়ে বাবু হলে কি সমস্যা, ছেলে বাবু হলেই বা কি সমস্যা? আমরা শুধু শুধুই ঝগড়া করছি। আসলে তো ছেলে হোক মেয়ে হোক দুটোই সৃষ্টিকর্তার দান। না, আমাদের ছেলে বাবুই দিবে। চুপ কেন, কিছু বলেন। কিছু বললে তুমি বলবে ছেলে বাবু চাই, না বললেও বলবে ছেলে বাবু চাই। সে খিলখিল করে হেসে বলল, আরে আমি তো আপনার সাথে মজাই না করছিলাম। আমাকে ছেলে বা মেয়ে যেটাই দিক তাতেই আমি খুশি। বাসে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। মাদ্রাসায় পড়ে এরকম ছোটোখাটো ছেলে মেয়ের জন্য মাদ্রাসার টাকা তুলছিল। ছেলেটাকে 20 টাকা দিলাম। ছেলেটা রসিদ বই থেকে একটা রসিদের কাগজ ছিঁড়ে আমাকে দিল। স্ত্রী পাশে থেকে বলল, আরও 20 টাকা দিয়ে আর একটা রসিদের কাগজ নেন। কিন্তু একবার তো দিয়েছি। যা বলছি তাই করেন। আমি আরও 20 টাকা দিয়ে আর একটা রসিদের কাগজ নিলাম। ছেলেটা চলে যাওয়ার পর সে আমার থেকে 2টা কাগজ চাইলো। আমি কাগজ দেওয়ার পর বলল, এই নিন, এটা আপনার জান্নাতের টিকিট আর এটা আমার জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট? হ্যাঁ, বলা তো যায় না সৃষ্টিকর্তা কোন কাজের জন্য আমাদের জান্নাত দিয়ে দেন। তাই ছেলেটার থেকে 2টো টিকিট নিয়েছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। ডায়েরিটা পড়া শেষ করার 2 ঘন্টা পরেই ভদ্রলোক ফোন দিলেন। বলেন, আমার স্ত্রী অনুমতি দিয়েছেন, তবে আমার কিছু কথা আছে। জি বলুন। যদি বই আকারে ছাপা হয় তখন তো ঠিকই আমাদের হাতে সেই বই চলে আসবে। তাই আমি চাইছিলাম আমাদের দুজনের ডায়েরির যে সকল একান্ত ব্যক্তিগত আর যে সকল কথা আমাদের পরস্পরের জানা উচিত নয় সেগুলো বাদ দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ অবশ্যই, আমিও সেটাই ভেবেছি। আর আপনি বলায় আমি বিষয়টার দিকে আরও বেশি নজর রাখব। বইটা যদি ছাপা হয় তাহলে প্রথম কপি অবশ্যই আপনাদের পাঠাবো। ঠিক আছে। 6 বছর পর বারান্দায় বসে সামনের বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে বসা পায়রা দুটিকে দেখছিলাম। 2 কাপ চা হাতে আমার পাশে এসে বসলো আমার বউ। বউয়ের চোখ দুটোর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিলাম। চায়ের কাপ হাতে দিতে দিতে সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাসছেন কেন? সবুজ ডায়েরির মানুষ দুটোর কথা খুব মনে পড়ছে। ও, কি খবর তাদের? আর কি কোনো খোঁজ পেয়েছেন তাদের? কই আর পেলাম তাদের, শেষ কবে কথা হয়েছে ভুলেই গেছি। বইয়ের প্রথম কপিটা হাতে পাওয়ার পর তাদেরকে দেওয়ার জন্য অনেকবার কল করেছিলাম। ডায়েরির মতন লোকটার মোবাইলটাও হারিয়ে গিয়েছিল কে জানে। আমিও কত বোকার মতন কাজ করেছি। তাদের দুজনের ডায়েরি দিয়ে গল্প লিখলাম, অথচ ঠিকানাটাই রাখলাম না। যখন বইটা পড়ি তখন আপুটার সাথে দেখা করার অনেক ইচ্ছা হয়। আচ্ছা, গল্পের শেষে আপনি নিজে থেকে বানিয়ে কোনো বিশেষ ঘটনা যোগ দিয়ে দিতেন, গল্পটা আরেকটু সুন্দর হতো। চাইলে অবশ্যই পারতাম, কিন্তু জীবনের অসাধারণ ঘটনাগুলো শেষে নিজের বানানো সাধারণ ঘটনা যোগ করে গল্পটা অন্যরকম বানাতে ভালো লাগছিল না। আপনার এই সাহিত্যিক উত্তরগুলো বইয়ে লিখেন, আমাকে বলার সময় সাধারণভাবে বলেন। কবুতর দুটোর দিকে তাকিয়ে বললাম, তবে আমার মাথায় অন্য একটা ভাবনা এসছে। ভাবছি বিয়ের পর থেকে আমাদের মাঝের প্রেমের কথাগুলো দিয়ে একটা বই লিখে ফেলি। যদিও আমাদের প্রেমের গল্পটা ওনাদের গল্প থেকে একটু আলাদা। আপনি কি লেখালেখির জন্য আর কোনো বিষয় খুঁজে পান না, খালি প্রেমের গল্পই লিখে বেড়ান? এখন কি ঘরের কথা মানুষকে জানিয়ে বেড়াবেন নাকি? অশ্লীল প্রেম আর যৌনতার গল্প ঘটনা যেভাবে ছড়িয়ে পড়ছে সমাজে, তাতে না হয় আমার শুদ্ধ প্রেমের ঘটনাটা একটু ছড়িয়ে পড়ুক, দোষ কি তাতে? ভাবছি কি নাম রাখবো আমাদের গল্পের। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।